নমস্কার। বঙ্গদর্শনের আজকের এই আসরে যার সাথে আমরা কথা বলবো, আলাপচারিতায় আমরা অনেকটা সময় কাটাবো, তিনি আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় একজন অভিনেতা, মূলত মঞ্চে, তারপরে চলচ্চিত্র এবং তারপরে টেলিভিশন, সোহিনী সেনগুপ্ত। এবং আমার কাছে আমি যত অভিনয় ওর দেখেছি, আমার সবসময় মনে হয়েছে সোহিনী একজন বিকল্প ভাবনার অভিনেতা। এবং বহু বছর ধরে আমি নাটক দেখছি এবং সোহিনীর অভিনয়ের মধ্যে যে একটা অন্য ধরনের শৈলী আছে, সেটা আমরা কথাবার্তার মধ্যে বার করব যে কি করে এই শৈলীটা সোহিনী নিজের মধ্যে তৈরি করেছে। সোহিনী, থ্যাংক ইউ। প্রথমে যেটা আমি জানতে চাইব যে আমরা এটা সবাই জানি, শেক্সপিয়ার বলেছিলেন, অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স, রোল প্লেয়ার্স। এই যে রোল প্লেয়িং, ভূমিকা পালন জীবনেও আছে, মঞ্চেও আছে, চলচ্চিত্রও আছে, টেলিভিশনেও আছে। এই দুটো ভূমিকা পালনে কোথায় রেখাটাকে টানা হয়, টানো তুমি, যে একটা ব্যক্তিগত জীবনেও তো তোমাকে অনেক সময় অভিনয় করতে হয়, আবার মঞ্চেও করতে হয়, সত্যি কথা বলতে হয়, মিথ্যে কথা বলতে হয়, আবেগ প্রকাশ করতে হয়। এই যে মঞ্চে অভিনয় করার সময় তখন কি ব্যক্তিগত জীবনের ভূমিকা পালনের কোনো উপাদান সেখানে কাজ করে, না কিভাবে তুমি এই বিভাজনটা তৈরি করো? আসলে আমার খুব একটা ব্যক্তিগত আর এটা পুরোটা একটু বোধহয় গোলানো, মানে আই ডোন্ট নো রিয়েলি ওয়ে টু ড্র দ্য লাইন। সো আই ইউজুয়ালি ওয়্যার মাই হার্ট অন মাই স্লিভ আর কি, বুঝলে তো। আমার ভিতরে যা চলছে, আমার যদি রাগ হয় তখন ওটা প্রকাশ হয় আর কি। আমি সুইট ফেস করে বলতে পারি না, আমি খুব ওরকমই। তবে হ্যাঁ, আমি বাড়িতে, আমার মনে হয় যে আমার আরও যত বয়স বাড়ছে, ছোটোবেলা থেকেও এটা ছিল, আমি প্রাণীদের সঙ্গে সব থেকে বেশি নর্মাল, মানে সব থেকে বেশি আমি। এছাড়া সমস্ত মানুষের সঙ্গে আমি অভিনয় করি, মানে আমি একটা মুখোশ করে থাকি। একমাত্র প্রাণীদের সঙ্গে আমার কোনো মুখোশ নেই, কারণ আই ট্রাস্ট দেম কমপ্লিটলি। আর উইথ হিউম্যানস, মানে এটা আমার বাবা, অলওয়েজ উইথ পিঞ্চ অফ সল্ট। এটা আমি ছোটোবেলায় আমার খুব খারাপ লাগতো, মানে আমার মনে হয় যে বাবা আমি এরকম। কিন্তু হ্যাঁ, মানে আমি এখন যত বয়স বাড়ছে আমি ওটা আরও ক্লিয়ারলি বুঝতে পারি। কিন্তু সেটা বোধহয় খুব একটা সচেতন না, সেটা বোধহয় খুব স্বতঃস্ফূর্তভাবে আসে। হ্যাঁ, স্বতঃস্ফূর্ত। মানে আমি তো ধরো যদি আজকে 10,000 টাকা খরচা করি কারোর বিয়েতে গিফট দেওয়ার জন্য, সেটা নিয়ে আমি 4 বার ভাববো। কিন্তু আমাকে যদি রাস্তার কোনো প্রাণীকে বাঁচিয়ে তার জন্য 20,000 টাকা খরচা করতে, আমি সেটার জন্য একবারও ভাবি না। বুঝতে পেরেছো তো? আমি সেটা বলছি, মানে ওইখানে আমার ওটা আমি, বাকিটা আমি অনেক কিছু ভাবি। এবং যে কারণে আমি বললাম যে তুমি বিকল্প ভাবনার অভিনেতা। এই একজন অভিনেতা যখন এইভাবে ভাবে, তার ভাবনাটা একেবারেই বিকল্প এবং স্বতঃস্ফূর্ত এবং সচেতন নয়, যেটা হ্যাঁ সচেতন নয়, একেবারেই সচেতন নয়। তুমি কি মানে এটা বিশ্লেষণ করতে পারো যে এটা কিভাবে তোমার মধ্যে বিকশিত হলো এই ভাবনাটা? আমার মনে হয় আমার ছোটোবেলাটা খুব ইন্টারেস্টিং আর কি। আমার বাবার বড় হওয়াটাও তো খুব ইন্টারেস্টিং। আমার বাবা মাঝে মাঝেই একটা স্কুল এক ক্লাস বাদ দিয়ে গেছে আর কি, পড়াশুনো করেছে খুব, যে একদম সাংঘাতিক। কিন্তু তা সত্ত্বেও বাবা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, কলেজের হিরো হয়ে গেছিলো এক সময়। তো অনেক কিছু করে বাবার কিন্তু সেই রকমভাবে যে সাংঘাতিক ভালো পড়াশুনো, স্কুলিং এরকম তো না একদম, মানে সব সেকশনে ফার্স্ট হয়েছে এরকম তো না। কিন্তু বাবা আমাকে সেইভাবে বড় করেছে। বাবা কখনো ছোটবেলা থেকে অমুকটা করতেই হবে, ওটা শিখতেই হবে, তোমাকে আবৃত্তি শিখতে হবে, গান শিখতে হবে, মানে ইম্পোজিশন, কিছু ইম্পোজিশন করেনি। আই গ্রু আপ অন মাই ওন বেসিক্যালি, মানে আই ওয়াজ এ লোনার, আই স্টিল অ্যাম এ লোনার। তো আই গ্রু আপ উইথ মাই বুকস অ্যান্ড মাই মিউজিক। অ্যান্ড বাবা কখনো আমাকে বলেননি যে তোমাকে অন্তত 5টা রবীন্দ্রসঙ্গীত শিখতে হবে, কখনোই এরকম ছিল না। তো আমি আমার নিজের ঘরে আমার ইচ্ছে মতো পোস্টার্স লাগাতাম, আমি ইচ্ছে মতো গান চালিয়ে নাচতাম। আই গ্রু আপ উইথ ফ্লয়েড অ্যান্ড ওরকমভাবে, বুঝতে পেরেছো তো? তো সেইটা আমার, আর আমি প্রচণ্ড বদমাইশি করেছি ডিউরিং স্কুল কলেজ। আমি একটা কসমোপলিটন স্কুলে পড়েছি, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, সেখানে সব রকম ছেলেমেয়েরা আসতো। হ্যাঁ, তো ওটা আমার বড় হওয়াটাও খুব ইন্টারেস্টিং হয়েছে। আর আই গেস দ্যাট সেইটার জন্যে আমার
নিজের মতো একটা জগৎ আছে আমার। তার মানে তুমি মূলত হয়তো জন্ম থেকে খুব মুক্ত মনা, এবং সেই মুক্ত মনটার তুমি সমর্থনটা পেয়েছো তোমার বাবা এবং মায়ের কাছ থেকে। মানে তারা কোনোভাবেই তোমার মুক্ত মনে দখল আন্দাজি দেননি, কোনোভাবেই হয়নি, এবং ফলে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে একটা ক্ষমতায়নও তৈরি হয়েছে। কিন্তু সেটা আমারও বিপদ হয়েছে পরে, আমার বাবা মায়েরও বিপদ হয়েছে পরে। আর কিরকম? মুক্ত মনা হওয়ার জন্য সবসময় প্রশ্ন করি আমি, যে প্রশ্নগুলো সবসময় কমফোর্টেবল নয়, সব কিছু নিয়ে প্রশ্ন করি, তো মাঝে মধ্যে তো সেটা একটা যুদ্ধ হয় আমাদের মধ্যে। এবং এই যে তুমি বলছো না প্রশ্নগুলো করলে কমফোর্টেবল নয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের প্রাচ্য যে ইস্টার্ন এডুকেশনাল ইতিহাসে ছোটোবেলায় তো বলা হয় বাবা মার মুখে মুখে কথা বলবে না, মাস্টারমশাই মুখে মুখে কথা বলবে না। তো এখানে কিন্তু প্রশ্ন করাটা শেখানো হয় না, স্পুন ফিট করা হয়। বিদেশে যেমন ডিসএগ্রি করতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, কিন্তু যেহেতু তুমি এমন একজন মানে প্যারেন্টস পেয়েছো, পিতামাতা পেয়েছো, যারা প্রশ্ন করলেও কিন্তু বিরক্ত হন না বলে আমার ধারণা। তারা কিন্তু প্রশ্নটাকে উত্তর দেবেন। হ্যাঁ, মানে এমন নয় যে তার জন্য তাদের একটা বিরক্তির উদ্রেক হচ্ছে, না তাহলে পরে তো তোমার প্রশ্ন করাটা বন্ধ হয়ে যাবে। সেটা হয়নি, সেটা কখনো হয়নি, সেটা এখনো হয়নি। মানে কালকেও আমি বাবার সাথে বিভিন্ন বিষয়ে ডিসএগ্রি করেছি, বাবা চুপ করে এখনো শোনেন। ফাইনালি বলেছেন লেটস এগ্রি টু ডিসএগ্রি। হ্যাঁ, মানে আমার পুরো আউটবার্স্টটা হয়ে যাওয়ার পর হয়তো উনি এমন একটা কথা বলেন, তখন আমি সেটা নিয়ে একটু ভাবি, বাট ওইটাই আমাদের কনস্ট্যান্টলি হতে থাকে, এবং আমার ভালো লাগে সেটা। থ্যাংক গড ফর দ্যাট আর কি। অ্যাবসলিউটলি, মানে সেই দিক থেকে ইউ আর ভেরি ব্লেসড যে এরকম একটা একজন বাবা মা পেয়েছো যারা তোমার উপরে কোনো ইম্পোজিশন করেনি, তোমাকে তোমার মতো করে ভাবতে দিয়েছে, এবং সেটা হয়তো তোমার অভিনয়ের ক্ষেত্রে অনেকটা কাজে এসেছে। হ্যাঁ, মানে আমি আমার স্কুল জীবনে আমার মা বাবাকে প্রবল কষ্ট দিয়েছি আর কি। মানে আমি স্কুল থেকে প্রায় পালাতাম, আমি অনেক কিছুই করেছি। এই যে তুমি বলছো তুমি কষ্ট দিয়েছো, এটা কি ওদের মনে হয় যে কষ্ট দিয়েছো, না তোমার মনে হয় কষ্ট? খানিকটা তো ওদের হয়েছে বটেই। ধরো আমার স্কুলে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি একটু টম বয় ছিলাম, এখনো আজকে আমি সেজে গুজে এসেছি, কিন্তু মানে আমার স্কুলে এরকম একটা সময় হয়েছিল যখন আমার কিছু বন্ধুরা মিলে ঠিক করেছিল আমাকে ওরা মারবে ধরে। বাহ। তো আমি বলি, আমার বাবা তখন খুব টেনসড হয়ে গেছিলো, দিয়ে আমাকে বাবা বলেছিলেন যে আমি কি পার্ক স্ট্রিট থানায় একবার জানিয়ে রাখবো, তোমার সাথে যাবো? তুমি আমার প্রবলেম সলভ করতে কেন আমার সাথে যাবে? মানে তুমি যদি যাও আমার সামনে এসো না, ডোন্ট অ্যাপিয়ার, লাইক ডোন্ট এম্বারেস মি ইন ফ্রন্ট অফ মাই ফ্রেন্ডস। তো বাবার তো ওই সময় প্রচণ্ড ভয় করেছে, উনি দূরে দাঁড়িয়ে থেকেছেন, আমার সামনে আসেননি, কিন্তু ওই সময়গুলো ওদের খুবই কষ্টে আমি কষ্ট দিয়েছি আর কি। তারপরে আই ওয়েন্ট অ্যান্ড সলভ মাই প্রবলেমস। এরকম ধরো পরবর্তীকালেও জীবনের আরও বড় বড় ডিসিশনসে ওদেরকে বলেছি যে আমার জীবনে ইন্টারফিয়ার করো না, কিন্তু তাহলে কিন্তু আমি তুলকালাম করব। কিন্তু বাবা তো সেটা আমার মা বাবা সেটা দূর থেকে সহ্য করেছেন, এবং আমাকে সবসময় বলেছেন যে মেক অল ইউর ডিসিশনস, যদি বিপদে পড়ো আমি আছি, বাট তুমি যেটা করতে চাও তোমার সমস্ত ডিসিশনস তুমি নাও। তো এইরকম একটা অদ্ভুতভাবে মানে ওরা অফকোর্স কষ্ট পেয়েছেন, ওরা আশঙ্কা তো করেনি যে আমি কি করবে। এই যে তুমি বললে না আমি বাবাকে বলেছি যে তুই যাও বাট ডোন্ট অ্যাপিয়ার বিফোর মি, হ্যাঁ, তুমি কি তখন একবারও ভেবেছো যে বাবা এটা করছেন আউট অফ কনসার্ন? কিন্তু আমি জানি, হ্যাঁ, তা সত্ত্বেও তুমি বলেছো ডোন্ট অ্যাপিয়ার। হ্যাঁ, মানে আমার মনে হয়েছে একটা পয়েন্টে, মানে আমার যে আমি পারবো, আমারটা আমি ডিল করব, মানে আমাকে তো একটা পয়েন্টে করতেই হবে। এক্স্যাক্টলি, এটা আমি জানি না, আমার ভিতরেই আছে। মানে আমি খুব ছোটবেলা থেকেই আমার মা বাবার কাছ থেকে পয়সা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, মানে পকেট মানি, বা আমার মনে হতো যে কি মানে আমি কেন চাইবো, মানে কেন আমাকে দেবে? ইফ আই এম কেপেবল এনাফ, ইফ আই এম স্মার্ট এনাফ, আই শুড আর্ন মাই ওন মানি। মানে আমার বাবার টাকা আমার টাকা তো একেবারেই নয়। তো এইটা কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি, ওটা আমার জানি না। আমার মায়ের দিকটা বোধহয় খুব স্ট্রং উইমেন আর কি। আমার ছোট দিদা হচ্ছেন মীরা মুখোপাধ্যায়, যিনি, হ্যাঁ, তো আমার ছোট দিদা ওই সময় শি ওয়াজ ইন আ ব্যাড ম্যারেজ। হ্যাঁ, তো ছোট দিদা ওই সময় জার্মানি চলে যান, ওখান থেকে স্কাল্পচার শেখেন, এসে আসেন, খুব ওরকম মহিলা। তো আমি বোধহয় এদের সবাইকে দেখে বড় হয়েছি। তো আই এম পার্ট অফ আ ভেরি স্ট্রং মেট্রিয়ার্কাল লিনিয়েজ আর কি, বুঝলে? এবং সেই যে এই যে ছোট ছোট তোমার ভাবনাগুলো পরে যখন তুমি অভিনয় করেছো, সেও তো কারোর মেয়ে বা কারোর প্রেমিকা বা কারোর স্ত্রী এরমই চরিত্রে তো ভূমিকাতেই করেছো। এগুলো বোধহয় মানে তোমার অবচেতন মনে ছিল, যে কারণে হয়তো সেগুলোকে অভিব্যক্ত করতে তোমার অনেক সুবিধা হয়েছে। এই বিষয়ে আমরা আরেকটু প্রশ্নের মধ্যে যাব, কিন্তু একটা বিরতির পর।
বিরতির পর ফিরে এলাম। সোহিনীর সঙ্গে খুব চমৎকারভাবে আড্ডাটা জমে উঠেছে। এবারে যেটা আমি জানতে চাই যে আমি একটা কোনো সাক্ষাৎকারে দেখেছিলাম যে তোমার জীবনে একটা স্বপ্ন ছিল, হয় তুমি মালি হবে নয় তুমি ডাক্তার হবে। হ্যাঁ, এবং সে মালি হওয়াটা হয়নি, এবং মালি কেন হবে সেটাও ডেফিনেটলি আমরা জানতে চাইব, এবং ডাক্তারই বা কেন হতে চেয়েছিলে সেই সব না হয়ে অভিনেতা হলে। এই অভিনয়ের মানে অঙ্কুরটা তোমার মধ্যে কি করে ধীরে ধীরে বিকশিত হলো এবং কেন হলো এবং কি কোথা থেকে এই আকর্ষণটা তৈরি হলো সেটা একটু যদি জানি। আসলে যেটা বলছিলাম, ছোটোবেলায় তো মা বাবা শো এ বেরিয়ে যেতেন, তো অনেক সময় হয়েছে ধরো আমি একাই থেকেছি বাড়িতে, সেটা খুব ছোট ক্লাসেও। আমার যখন 8 বছর বয়স তখন আমি ডোভার লেনে থাঙ্কামানি কুটির এখানে নাচ শিখতে আসতাম। আমি একা আসতাম 8B বাসে, ওখান থেকে একজন আমাকে তুলে দিতেন আর এখানে ভেঙ্কিটদা আমাকে নামিয়ে নিতেন, আমার স্যার ভেঙ্কিটদা। তো আবার রিটার্নিং বাসে আমাকে তুলে দেওয়া হতো, আমি চলে যেতাম। তো অ্যাট এইজ আই ওয়াজ ট্রাভেলিং বাই মাই সেলফ, এগুলো সব সত্যি কথা। অ্যান্ড মানে 8-9 বছর বয়সে আমি পুরো বাড়ি রান্না করতে পারতাম। আমাকে মা খুব শিখিয়ে দিয়েছিলেন আর কি, যে তুমি অ্যাটলিস্ট একটা রুটি তরকারি করতে শিখে নাও। তো অফকোর্স আই বার্ন্ট মাই হ্যান্ড সামটাইমস, বাট আই কুড ডু দ্যাট, মানে আই কুড সার্ভাইভ অন মাই ওন। তো ওরা যখন অনেক সময় চলে যেতেন, আমি সকালবেলা দুধ পাউরুটি গুলে খেয়ে আমি নিজেই তালা চাবি দিয়ে নিজেই চুল বেঁধে জুতো পলিশ করে আমি স্কুল বাসে উঠে চলে যেতাম স্কুল। এইভাবেই মূলত বড় হয়েছি। তো যেটা হয়, আমাদের বিবেকানন্দ রোডের বাড়ির একটা ছোট্ট এক ফালি বারান্দা, সেই বারান্দাতে আমার মা একবার টব লাগিয়েছিলেন আর ওরকম বেতের এরকম লাগিয়েছিলেন যাতে ওই ক্রিপার্সগুলো উঠতে পারে। তো সেখানে আমাদের এই ওয়েদারে একটা ক্রিপার রোজ হয়েছিল, বুঝলে তো। এবং আমি ওই পুরো কুতুবুদ্দিন বলে একটি ছেলে, মালি ছিল তখন আমাদের, আমি প্রথম দেখেছিলাম ওই পুরো প্রসেসটা কীভাবে হয়। এটা আই স্টিল রিমেম্বার দ্যাট ভেরি ক্লিয়ারলি, কীভাবে ওটা গাছটা লাগানো হলো, ওটা হলো, পুরো ব্যাপারটা হলো। আমার কাছে ওটা ম্যাজিক মনে হয়েছিল, যে একটা কি লাগালো, তারপরে একটা ফুল হলো, তারপরে একটা পাতা হলো, অ্যান্ড আর ওই জায়গাটা আমার কাছে ইট ওয়াজ হেভেন। ওই এক ফালি বারান্দাটা, ওই সময় আমি সারাদিন বোধহয় ওখানে বসে থাকতাম। আর মনে হতো যে এইরকম যে গাছপালা হয় এইগুলো হচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস উপভোগ করার। তারপরে ধরো পরবর্তীকালে যখন আমি কোথাও বেড়াতে গেছি, স্পেশালি কোনো ফরেস্টে, আমার মনে হচ্ছে যে আর আমি কখনো ফিরে যেতে চাই না কলকাতায়। আমার এটা মনে হয়েছে। তো তখন আমি ঠিক করেছিলাম যে আমার এখনও সুপ্ত ইচ্ছে আছে, আমি এখনও বাড়িতে গাছ লাগাই, আর আমার এখন ইচ্ছে আছে, সুপ্ত ইচ্ছে যে আমি মালি হব আর কি। মানে আমার যদি বেশ খানিকটা জায়গা হয়, আমি নিশ্চয়ই ওখানে অর্গ্যানিক ফার্মিং ইত্যাদি করব আর কি। আমি করিও ছোটোখাটো টবে, কিন্তু আরও বড় জায়গায় আমি সেটা চাই। তো সেই জন্য ভেবেছিলাম মালি হব। পরে আমার অনেক বন্ধুরা ডাক্তারি পড়ছিল, তখন আমার একবার মনে হয়েছিল ডাক্তার হলে বেশ হতো, কিন্তু আমার কখনো মানে অ্যাক্টর হওয়ার কথা আমার মনে হয়নি, কারণ আমাকে মা বাবা কখনো বলেনি অ্যাক্টর হতে, মানে আমিও ভাবিনি। তারপরে যখন আমি যাদবপুরে পড়লাম, ভালো রেজাল্ট হলো, তখন আমার সবাই ভাবলো যে আমি বোধহয় বিদেশে পড়াশোনার জন্য যাব। আমিও সেটা ভাবলাম, তাহলে আমি তো গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করেছি, আমি সুকান্তদার কাছে বেশ একটা হাই ফার্স্ট ক্লাস পেয়েছিলাম শেক্সপিয়ারে, মনে হচ্ছিলো আমি ফাটিয়ে দেবো গিয়ে, এবার আমি বিদেশে যাব। আমার সমস্ত প্রফেসররাও তাই ভেবেছিলেন। অ্যান্ড দেন থিয়েটার হ্যাপেন টু মি। থিয়েটার ডিড নট হ্যাপেন টু মি ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। মানে তখন যেটা হতো, আমি একাডেমি থেকেই ঘুরে বেড়াতাম, ওই গাছগুলোর মধ্যেই দৌড়ে বেড়াতাম, কিন্তু আমাকে কখনো কোনো শেখানো হয়নি। আমার বাড়িতে ধরো রতন থিয়াম এসেছেন, বিবি কারান্ত এসেছেন, আমি দেখতাম যে বাড়িতে সবসময় একটা আমার বাড়ির সদর দরজা কখনো বন্ধ হয় না এখনও, কিন্তু মানে মা বাবার প্রবলেমও হয়েছে, ওরা রাত্রির বেলাও সদর দরজায় ছিটকিনি লাগাতে ভুলে যান, এটা ওদের প্রবলেম। তো ওই বাড়িটাতে, ছোট্ট বাড়িটাতে বোধহয় থিয়েটারে যত বড় বড় লোক, শ্রীরাম লাগু থেকে আরম্ভ করে জব্বর প্যাটেল থেকে সবাই থেকেছে ওই বাড়িতে। মাটিতে ঢালাও বিছানা হতো,
আর মা একটা ছোট্ট রান্নাঘরে লুচি তরকারি খিচুড়ি সব বানাতো, আর ওই ঘরে ওরা বসে গান বাজনা করতো। মানে আই হ্যাভ গ্রোন আপ লাইক দ্যাট, বাট আই হ্যাভ নেভার ওয়ান্টেড টু বি আ পারফর্মার। করে এরম করতে করতে 96 সালে যেটা হয়, আমি তার আগে রিপ্লেসমেন্ট পার্ট করতাম। মানে আমার কাছে শম্ভু মিত্র, শম্ভু জেঠু ছিল, মানে উনি যে অত বড় কেউ আমি সেটা বুঝিনি সত্যি। আমার মনে হতো ওনার কাছে গেলে উনি আমাকে আদর করবেন, কাজু বাদাম খেতে দেবেন, মানে ওইটাই এইভাবে বড় হয়েছি। তারপরে যেটা হয় যে 96 সালে গোত্রহীন হচ্ছিল, ভিউ ফ্রম দ্য ব্রিজ। তখন যে মেন পাঠ করছিল আর কি ঝুলন্দি, সে সন্তান সম্ভব হয়। তখন 15 দিন আগেও শি কুইট। তখন আমাকে বাবা বলল যে আমার হাতে কোনো রিপ্লেসমেন্ট নেই, তোর বয়সের সাথে এর সাথে পাঠটা মানায়, তুই একবার ট্রাই করবি? ওকে, কেন ট্রাই করবো না, দেখি। তো আই ওয়েন্ট। তখন আমি যাদবপুরে ইংরেজি পড়াশুনো করছি। আমি যখন ওখানে গেলাম তখন আই ওয়েন্ট উইথ এরকম, মানে কি আছে পাঠ মুখস্থ করবো, বলবো, আর অ্যাক্টিং করতে কি লাগে, এই বলে গেছিলাম আমি, বুঝলে। দিয়ে আমি দেখলাম যে আমি মানে ঠাস ঠাস করে চড় খাচ্ছি আর কি। একদিকে গৌতম হালদার, একদিকে দেবশঙ্কর হালদার। আমি তাদেরকে আগে সিরিয়াসলি কনসিডারই করিনি কোনো দিন। মানে হ্যাঁ, দে ওয়ার জাস্ট অ্যাক্টার্স, আছে নন্দিকারে পাঠ করে ওরা, কিন্তু ওদের সঙ্গে যখন আমি অভিনয় করতে, ইম্প্রোভাইজেশন ইত্যাদি করতে আরম্ভ করলাম, আমি দেখলাম যে আমার পুরো মাইন্ড ব্লক, আমি কি হচ্ছে বুঝতে পারছি না। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। দ্যাটস ওয়েন আই ডিসাইডেড টু ফাইট ব্যাক। না, আই সেড দ্যাট আমিও ছাড়বো না, আমাকে তোমরা। আর ওরা আমাকে ভালোই টিজও করেছিল তখন, কারণ আমি ট্যাশের মতো কথা বলি ওরকম করে, বুঝলে। তো আমাকে টিজ করেছিল আর কি খুবই। ওরা করতে করতে আর কি যুদ্ধ করতে আরম্ভ করি আমি ওদের সাথে। যুদ্ধ করতে 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 আমি বুঝতে পারি যে আমি যেদিনকে স্টেজে উঠলাম সেদিনকে আমি যা পারবো জোরে আমি পাঠ করবো, আমি কিছুতেই এখান থেকে হেরে বেরোবো না। মানে ওইটা করতে করতে কিভাবে হয়ে গেল, বুঝলে। আই গেস দ্যাট আই ফেল্ট লিবারেটেড। তার আগে আমার আই ডিড নট ফিল সো লিবারেটেড। ওইখানে গিয়ে আমার মনে হলো বাহ, অ্যান্ড আই কমপ্লিটলি লস্ট ইন্টারেস্ট ইন এভরিথিং এলস। I was interested in theatre. হ্যাঁ, আমার তোমার কথাটা শুনে একটু আগে যখন কথা হচ্ছিল, তুমি বলছো না যে আমি যে কাজটা যখন করি সেই কাজটাতেই আমি থাকি। হ্যাঁ, মানে আমার কোনো সেখান থেকে কোনো ডিভাইডেড অ্যাটেনশন হয় না, ওইটাতেই থাকি অ্যাটেনশন। এবং মনে হয় যে এই যে তুমি অভিনয়টা করতে গেছিলে খুব ক্যাজুয়ালি, কী আছে করে দেবো, করতে গিয়ে যখন দেখলে যে না এটার মধ্যে তো তা নয়, এটা দুজন তো একটা অন্য কিছু করছে, এটা আমি করছি না, কিন্তু এটা আমার করতে হবে, এবং ওই যে ওইখানে থেকে ওইখানেই অ্যাটেনশন দেওয়া। এবং যতই যাই হোক এই শিল্পটার তো একটা আকর্ষণ আছে, সাংঘাতিক আকর্ষণ। মানে সেই আসলে সেলফ ডিসকভারি তো না, এক্স্যাক্টলি সেই আকর্ষণটা তো তোমার মধ্যে সেই সময় বোধহয় অঙ্কুরিত হতে শুরু করলো। এবার অঙ্কুর ধীরে ধীরে কি করে ফুল হবে সেটা আমরা আরেকটা বিরতির পরে শুনব। এটা কিন্তু যে কোনো অভিনেতার কাছে ভীষণই একটা আকর্ষণীয় জায়গা, যে তোমার প্রথমে অভিনয় মন ছিল না, অভিনয় করার কোনো অভিনেতা হওয়ার কোনো ইচ্ছে ছিল না, এবং খুব অ্যাক্সিডেন্টালি তোমাকে বলা হলো একটা রিপ্লেসমেন্ট চরিত্রে অভিনয় রিপ্লেসমেন্ট হিসেবে, এবং করতে গিয়ে তোমার মনে একটা সে জন্মালো যে না এটা আমাকে করতে হবে, বিকজ পাশে দুজন গৌতম হালদার এবং দেবশঙ্কর হালদারের মতো দুজন শক্তিশালী পিলার রয়েছে। এই করতে করতে তুমি নাটকের প্রেমে পড়লে, বা অভিনয়ের প্রেম, অ্যাটলিস্ট অভিনয়ের সাথে নিজেরও প্রেমে পড়লে, দুটোরই এগুলো। এবার আমাকে তোমাকে যেটা জিজ্ঞেস করতে চাই আমি, ধরো মানে আমি যখন অভিনয় করেছি, ধরো দান্তন করছি কি ম্যাকবেথ করছি কি ওরেস্টাস করছি কি অর্গ করছি, এগুলো তো আমি কোনোটাই না,
মানে জানিও না তারা কি ছিল, জানার কোনো সুযোগও নেই, লেখা থেকে পড়া। তো সবসময় আমার মনে হতো যে আমি যদি হতাম ম্যাকবেথ, আমি যদি হতাম ডানটন, অবভিয়াসলি তার ইতিহাসটা পড়ে নিয়ে আমি কিভাবে সেই চরিত্রটাকে করতাম। তোমার চরিত্রায়নের ক্ষেত্রে এইরকম কি কোনো ভাবনা কাজ করে না? তোমার একটা অন্য কোনো প্রথা আছে যেটা দিয়ে তুমি একটা চরিত্রের ফাইনাল রূপটা দাও? আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার নিজের যে নিজস্ব বোধ, মাধবী ধরনের যদি বলি, তাহলে আমি তো মাধবী নই, আমি কোনো দিনই ওইটা, তো আমি ওই সময়েরও নই, আমি কোনো দিন এটা করবও না। কিন্তু একটা মেয়ের কি কি হতে পারে এই পুরো জিনিসটা তো আমার ভেতরে আছে। একটা মেয়ে কিভাবে রিজেক্টেড হলে তার কি হয়, বা সে প্রেমে পড়লে তার কি হয়, বা সে যখন ঠিক করে যে সে মানে নিজেকে বিলিয়ে দেবে কারোর জন্য, তখন তার কি হয়, পুরো বোধ আমার ভিতরে আছে। তো আমার এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই আমার চরিত্রে আমাকে অনেকটাই সাহায্য করে। এবং আমার আরও মজা লাগে যে ধরো আমি কিন্তু মাধবীর মতো একেবারেই দেখতে নই, বা আমি দুলি, সুজনবাদী আর দুলির মতো একেবারেই দেখতে নই, কিন্তু ওই আমার মনটা আর আমার বোধ, এইটা বোধহয় আমাকে অনেকটাই এখানে আমি তোমাকে বলতে চাই, একটু ইন্টারাপ্ট করছি, যে তুমি মাধবীর মতো দেখতে নও, কিন্তু আমি যখন তোমার মাধবী দেখছি আমার একবারও মনে হয়নি তুমি মাধবীর মতো দেখতে নও। সেটা কিন্তু তোমার মানে কণ্ঠ, শরীরের ভাষা, তোমার হাঁটা চলা, তোমার মন, অভিব্যক্তি এবং মননটা সেইটাকে কিন্তু একটা অন্য জায়গায় নিয়ে যায়। সেখানে কিন্তু তোমার মাধবী হওয়ার প্রয়োজন হয় না, সোহিনীই কিন্তু মাধবীটা হচ্ছে, সেটা কিন্তু হয়ে যায়। আমি এটা কেন বলছি, আমি রশিদ খাঁকে গান গাইতে শুনেছি গ্লোবাল লেনে, অসম্ভব সুন্দর হয়ে যান উনি যখন গানটা গাইছেন, এবং সেখানে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না, ওই তোমার ওই অন্তরের চেতনাটা কিন্তু তোমাকে ওই জায়গায়। আর আমার একটা জিনিস মনে হয়, এটা আমার নিজস্ব থিয়েটার থিওরি, আমার মনে হয় আমি একজন অভিনেতা, আমি আসলে কিছু অ্যাবস্ট্রাক্ট ইমোশনস নিজের ভেতরে এনে আমি একটা ভেসেল। এবার আমি যদি ভেসেলটা ট্যাবু ফ্রি হই, আমি যদি ভেসেলটা ওপেন হই, তাহলে আমি কিছু অ্যাবস্ট্রাক্ট ইমোশনস আমার অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করছি, এবং তাকে একটা সিমুলেটেড রাইডে আমি নিয়ে যাচ্ছি অফ দ্যাট ইমোশন আর কি। তো ওই জায়গা থেকে আমি সব সময় দর্শক আর আমার মধ্যে চেষ্টা করি দূরত্ব কম করতে আর কি, মনের দূরত্ব। আমি তো সিনেমে এমনি দাঁড়িয়ে ধরো অভিনয় করি, দ্যাট ক্রিয়েটস, কিন্তু আমি পার্সোনালি কাছাকাছি, মনের কাছাকাছি থাকতে চাই, আমার ভালো লাগে সেটা। আমি কাউকে এম করে দাঁড়িয়ে বলতে আমার অসুবিধে হয়, হ্যাঁ, আমার ডিরেক্ট কমিউনিকেশন করতে মানে সুবিধে হয়। আমার মনে হয় যে কোথাও কোথাও কিছু কিছু ফিলিং সমস্ত মানুষের এক হ্যাঁ, সেই তারটা যখন একসঙ্গে বাজতে আরম্ভ করে তখন ওইটা আর কি ইট ওয়ার্কস। মানে কিছু কিছু জায়গায় মানুষের কিছু কিছু রিয়াকশন এক, সমস্ত মানুষ, সে কোথা থেকে আসছে, সে কি, তার সমস্তটা নিয়ে। তো ওইটাকে আমি ধরার চেষ্টা করি বেসিক কিছু জায়গায়। আর আমি নিজের সঙ্গে অডিয়েন্সের ডিস্টেন্সটা কম রাখি। আর যখন আমি অভিনয় করি তখন কিন্তু আমি হাম্বল, বাকি সময় আমি নই। বাকি সময় আই এম নট সো হাম্বল, আই ডোন্ট ওয়ান্ট টু বি। না, আমি অত হিউমিলিটি সবসময় পছন্দও নয় আমার মাঝে মধ্যে খ্যাঁক করতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমি যখন অভিনয় করি ওই সময়টা আমি উইথ হিউমিলিটি করি, অ্যান্ড উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড লাভ ইত্যাদি, ওইসব আমি চেষ্টা করি। কারণ আই ওয়ান্ট টু গিভ, ধরো তুমি আমার পারফরমেন্স দেখতে এসেছো, আমার জন্য একটা 100 টাকা দিয়ে টিকিট কেটেছো, I want to give you a good time. I want to give you a মানে simulated ride of emotions. তখন আমি তোমাকে কত স্কিল করতে পারি এসব আমি দেখাতে চাই না। ওটা আমার কাছে মনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং সেখানে যেটা তোমাকে আমার একটু জিজ্ঞেস করার আছে, সেটা হলো যে একটু আগেই আলোচনার মধ্যে হচ্ছিল যে তুমি যখন একটা চরিত্রে অভিনয় করছো, আমি লক্ষ্য করেছি যে তোমার স্বরক্ষেপণ, তোমার যে ইনফ্লেকশন বলি, বা তোমার বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা এবং তোমার স্ক্যানিং একেবারে বিকল্প, একেবারে অন্য ধরন, যেটা
ভীষণভাবে একটা আকর্ষণ তৈরি করে দর্শকের মনে, কিন্তু ভীষণভাবে, মানে পিপল উইল বি বাউন্ড টু ওয়াচ যে পরেরটা কি করছে দেখি, পরের জায়গাটা কি একই জিনিস করবে। তোমার একটা পায়ের মুভমেন্ট আমি লক্ষ্য করেছি অদ্ভুতভাবে। তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় যখন ব্লকিংয়ে যাচ্ছ, ইউ ডোন্ট ওয়াক দ্য ওয়ে নর্মালি বি ওয়াক। একটা অদ্ভুত, মানে পুরো পাটা লাগানো থাকে কিন্তু, আর কিরকম আমার মনে হয়েছে। এটা তো সচেতনভাবে করো কিনা জানি না। এবং সেটা এইটাকে খুব, তোমার যে আবেগের অভিব্যক্তি, এটা কি সচেতন না অবচেতন না কম্বিনেশন অফ বোথ? দেখো, একটা জিনিস হচ্ছে যে আমার একটা প্রথমেই অভিনয় করার সময় এটা খুব মুশকিল হয়েছিল। সেটা হচ্ছে আমি যখন করতে আরম্ভ করি তখন সেই সময় গৌতম দা মেঘনাদ বধ কাব্য ট্রাই করছিল করার, আর আমার যাদবপুরে মেঘনাদ বধ কাব্য সাপ্লিতে ছিল আর কি, সাপ্লিমেন্টারিতে। অ্যান্ড আই আন্ডারস্টুড নাথিং অফ ইট। মানে আমি ভাবছিলাম যে এটা কি, মানে একবার অ্যালজোলাম খেয়ে আমাকে রেস্ট করতে হতো মেঘনাদ বধ কাব্য, আর আমি দেখতাম যে আমি উচ্চারণই করতে পারছি না মুখ থেকে। তো দ্যাটস ওয়েন আই স্টার্টেড লার্নিং। আই সেড এই কি ছিছি, আমি যদি অভিনয় করতে চাই, হ্যাঁ, আমি যদি কলকাতায় বাংলা থিয়েটার করতে চাই, তাহলে তো আমাকে বাংলা ভালো করে জানতে হবে। মানে আমি ওখানে গিয়ে মিল্টন না উড়ালে তো আই উইল নট কানেক্ট। তো আমি তখন বসে একদম এরম করে দুলে দুলে মেঘনাদ বধ কাব্য মুখস্থ করতে আরম্ভ করলাম এবং বাংলা পড়তে আরম্ভ করলাম, জোরে জোরে বলতে আরম্ভ করলাম এবং এরপরে প্র্যাকটিস করতে আরম্ভ করলাম যাতে আমি বাংলা ভালো করে বলতে পারি, সো দ্যাট আই ডোন্ট স্লিপ আর কি উইথ। তো ওইটা করতে গিয়ে আমি দেখলাম আমার কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, যেহেতু আমি ছোটোবেলায় এলাহাবাদে কাটিয়েছি। আমি 6 থেকে বাংলা পড়েছি। তার ফলে আমি যখন পড়ি ওটা আমি নিজের মতো স্ক্যানশনটা তৈরি করেছি, আমাকে কেউ তো শেখায়নি না। এবার সেই স্ক্যানশনটা দিয়েই আমি যখন করতে আরম্ভ করলাম, আই ওয়াজ ক্রিটিসাইজড ভেরি ব্যাডলি ফর ইট, যে কিভাবে বাংলা বলছে, এইখানে তো পজ না, মানে অনেক তখন ওই লেখালেখি হয়েছিল, যেটা আমার মনে আছে। আমার প্রথম এতে আমাকে অনেকে খুব ভালো বলেছিল, কিন্তু খবরের কাগজে বলেছিল ভালো কিন্তু পৃথুলা, ভালো কিন্তু অমুক। And that's when I did something very consciously. I told all the newspaper critics, I said that আমাকে নিয়ে কিচ্ছু লিখবে না, আমাকে যদি লেখো আমি ওকে সু করে দেবো, আমাকে নিয়ে কিচ্ছু লিখবে না, আমার কোনো নাটকের রিভিউ কারোর থেকে আমার চাই না। আর আমি তারপরে যখন পরবর্তীকালে ডিরেকশন আরম্ভ করলাম, I don't know right or wrong, I actively stopped reviews. I said প্রিভিউ করো, বাট রিভিউ করো না, কারণ আমি বিশ্বাস করি না যে একজন এসে আমাকে বলবে যে আমি এটা পারি না, তারপরে আমি ফিউজ হয়ে যাব বা এটা আমি করব না। তো আই স্টপড রিডিং অ্যাবাউট মাই সেলফ, বুঝলে তো। হয়তো ভুল করেছিলাম বা ঠিক করেছিলাম আমি জানি না, কিন্তু ওটা আমার মনে হচ্ছিল কি আমি চেষ্টা করছি, আমাকে শুধু খারাপ কথা কেন বলছে, এটা আমার রাগ হয়ে গেছিল তখন প্রচুর। এইখানে তো আমার দুটো জিনিস আমি আজকে এই মুহূর্তে আবিষ্কার করলাম, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ডিসকভারি বলে মনে হয়। এই যে তুমি বললে না যে আমি মিল্টন বললে তো হবে না, আমাকে বাংলাটা শিখতে হবে। তোমার ওই ইংরেজি ভাষা জানার একটা সুবিধে তোমার কিন্তু অভিনয় মনে হয় আমার কাজ করেছে। কেন করেছে? কারণ বাংলা তো ভীষণ গোল গোল ভাষা, মানে কেমন আছো, কেমন আছো এটা নয়, কিন্তু উৎপল দত্ত ওরকম করে বলছে কেমন আছো হয়নি, উনি বলতে পারেন। তোমার কিন্তু ওই ইংরেজির কাছাকাছি বাংলাটা হয়তো, যেটা খুব স্মার্ট, শুনতে ভালো লাগে, হ্যাঁ শুনতে ভীষণ মানে শ্রুতি মধুর লাগে, যে কারণে ডিকশনটা অনেক বেশি কিন্তু পরিষ্কার। এটা নয় যে তুমি আমি আসলে কি ওরকম টাইপে বাংলা বলছো না, তো বাংলাটাই বাংলার মতো করে। আর কবিতার ক্ষেত্রেও আমার মনে হয় আমি আগে বুঝেছি, তারপরে ওটাকে আমি জোরে বলেছি। এক্স্যাক্ট। এবং সেটা কিন্তু ভীষণ, কারণ রিভিউয়ারের ব্যাপারে উৎপল দত্ত একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট আছে। শ্রমিকদা একবার ফোন করেছিলেন, ওনার জেলে থাকাকালীন উনি একটা কতগুলো কবিতা লিখেছিলেন, শ্রমিকদা এডিট করছিলেন সেই ব্যাপারে। তো উৎপল দত্ত জিজ্ঞেস করলেন, শ্রমিক আমি শুনলাম কাল নাকি তুই ব্যারিকেড দেখতে গেছিলেন, হ্যাঁ কেমন লেগেছে? ভালো না, যাক নাটকটা চলবে। তো তুমিও ওটা রিভিউতে বলতে পারো আপনারা লিখেছেন নাটকটা চলবে। মাউথ পাবলিসিটিতে বিশ্বাস করি, জানেন? হ্যাঁ নিশ্চয়ই, খুব রিভিউ। তবে এটা মজার ব্যাপার হচ্ছে যে ধরণী ঘোষ, যাকে সবাই খুব ভয় পেতেন, উনি আমাকে নিয়ে 3টে রিভিউ লিখেছিলেন, 3টেই ভীষণ ভালো লিখেছিলেন। সো আই হ্যাভ আ সার্টিফিকেট ফ্রম ধরণী ঘোষ যে ওনার কিন্তু অ্যাসেসমেন্টের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। কারণ উনি যখন ভালো লিখেছেন, মানে
উনি সত্যি ভেবেছেন ভালো বলে তো লিখেছেন, ও তো আর কোনো কারণ নেই। হ্যাঁ, উনি এগুলো করতেন এটা, কারণ উনি একটা কোন নাটককে লিখেছিলেন যে কালকা সাম group theatre conclusively proved that Shakespeare, the greatest dramatist of the world, can be the subject of a miserable production. এরম উনি লিখে দিতেন আর কি, মিসক্যারেজ অফ বেঙ্গলি থিয়েটার, এরম ধরনের কঠিন কঠিন কথা লিখতেন, কিন্তু আবার প্রশংসাও করতেন। চাকমাঙ্গা মধু, আমাদের অনেক নাটকের প্রশংসা উনি করেছেন। কিন্তু যেটা ফিরে আসছি আমি, যে তোমার এই যে অভিনয় করতে গিয়ে ভাষার নিয়ে একটা তোমার নিজের সাথে নিজের দ্বন্দ্ব, সেটার স্ক্যানিংটা সম্পূর্ণ আলাদা। এবং এখান থেকে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যাব, কিন্তু যেটা হয় মন বলে কন্টিনিউ করব, সময় বলে কন্টিনিউ করতে দেব না, ফলে আমাদের প্রথম পর্ব এখানে শেষ করব। দ্বিতীয় পর্বে আমরা সোহিনীর সাথে আরও অনেক বিষয়, অভিনয়, পরিচালনা, ওর অন্য মাধ্যমে কাজ করা, সেগুলো নিয়ে আলোচনা করব।